প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এখন প্রশাসন আর সরকার এর মাঝে পার্থক্য আছে কিনা এটা আমরা একটু খোঁজার চেষ্টা করি। প্রশাসন আসলে নিয়ন্ত্রণ কে করে? দেশের প্রশাসন কি স্বাধীন? আমাদের বাংলাদেশের কথাই বলছি। প্রশাসন যদি স্বাধীন হয়ে থাকে তাহলে সরকারের সাথে প্রশাসনের কোনো যোগাযোগ নাই বলে ধরে নেব। কিন্তু যদি প্রশাসন সরকারের হাতেই থাকে, প্রশাসনের রদবদল, প্রশাসনের চাকরি জয়েন, প্রশাসনের পদোন্নতি, প্রশাসনের পদবিচ্যুতি সবকিছু তো যদি সরকারের হাতেই থাকে তাহলে প্রশাসন আর সরকারের মধ্যে পার্থক্য নাই। এখন খুবই স্ট্রং, মানে খুবই শক্তিশালী একটা স্টেটমেন্ট দিয়েছেন এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। একটু হেসে নিতে পারেন আপনারা যে যার জায়গা থেকে। আমি তার এই বক্তব্যের কিছু অ্যাঙ্গেল বের করেছি। অ্যাঙ্গেল বের করতে গিয়ে প্রথমত যে অ্যাঙ্গেলটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমি তার এই বক্তব্যের মাধ্যমে তার না শুধু আমি তার দলের রাজনৈতিক অপমৃত্যুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং এটা নিয়ে আমি আমার পেজে একটা পোস্ট করেছিলাম, সেখানে চমৎকারভাবে গালি খেয়েছি যে এনসিপির অপমৃত্যু নিয়ে। এবং এনসিপির অপমৃত্যুর আরও একটা উপসর্গ আমি সেদিন দেখলাম পহেলা বৈশাখের দিন, সেটাও আমি পোস্ট করেছি। এটা নিয়ে বেশ সরগরম হয়েছে বাংলাদেশ, যে জনাব নাহিদ ইসলাম আহ্বায়ক, যার ডাকে এত মানুষ এসেছিল শহীদ মিনারে 3 আগস্ট, তার সামনে মানুষ নেই, বরঞ্চ মানুষের শেষ সাংবাদিক বেশি। এটা কি এনসিপির রাজনৈতিক অপমৃত্যুর উপসর্গ নয়? অবশ্যই উপসর্গ। এখন আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। আমি বলেছিলাম যে অ্যাঙ্গেলগুলো হচ্ছে, আমি বেশ টকশো দেখি। আমি দেখলাম টকশোতে যারা এনসিপির পক্ষ থেকে টকশো করতে যান, বেশ অনেকগুলো লোকজন টকশো করতে যান, আমি নাম ধরে বলতে পারবো। তাদেরকে দেখলাম ধরাধামে তারা এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রশংসা করে যাচ্ছে। এবং খুবই মানে আশ্চর্যজনক যে যদি কোনো রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে বা সরকারের উপদেষ্টাকে টকশোতে অ্যাটাক করার চেষ্টা করে বা তারা সমালোচনা করার চেষ্টা করে, খুবই আবেগের সহিত, খুবই উত্তেজনার সহিত এনসিপির লিডাররা তারা কিন্তু প্রতিবাদ করছেন। এখন খুব বড় একটা প্রশ্ন দাঁড়িয়ে যায় যে এতদিন যারা সরকারের সমালোচনা করলেন, সরকার তাদের পক্ষে চলে গেল, আর যারা এতদিন সরকারকে ডিফেন্ড করছিলেন, ইভেন যেই ব্যক্তিটা নিজেই সরকারে ছিলেন, এবং এমন তো নয় যে জনাব নাহিদ ইসলাম ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নিয়েছেন 28 তারিখ যে আমি আজকে রাজনৈতিক দলে যোগ দেব। নিশ্চয়ই তিনি এটা মিনিমাম 1-2 মাস আগে থেকে পরিকল্পনা করেছেন, এবং তিনি পরিকল্পনা করা অবস্থায় সরকারে ছিলেন, এবং বুকের মাঝে এনসিপি পাথর চাপা দিয়ে সরকার পরিচালনা করেছেন, তথ্য মন্ত্রণালয় পরিচালনা করেছেন, সম্প্রচার মন্ত্রণালয়, একটা গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশের সব মানুষের তথ্যমথ্য নিয়ে এনসিপিতে চলে গেছেন নাহিদ ইসলাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদেরই 2 জন বন্ধু এখনো সরকারে বসা, জনাব মাহফুজ আলম এবং জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তো এই লোকজন সরকারে বসা, তারাও বিএনপির পক্ষে কাজ করছেন, ব্যাপারটা মানে মিলছে না। এবং আরো একটা জিনিস আমার মিলছে না, যখন এনসিপি গঠন হয়,
এনসিপি গঠন হওয়ার বেশ কিছুদিন আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস একটা এই রাজনৈতিক দল নিয়ে একটা মন্তব্য করেছিলেন, যেটা তার কোনোভাবেই করা উচিত ছিল না। একজন প্রধান উপদেষ্টা যিনি নির্দলীয় হওয়ার কথা, যার হাতে পরবর্তীতে একটা জাতীয় সংসদ নির্বাচনকালীন সরকারের প্রধান হওয়ার দায়িত্ব, তিনি একটা রাজনৈতিক দলের গঠন হওয়াকে বা রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে তিনি স্বাগত জানালেন। ভেরি গুড, আই ভেরি মাচ আন্ডারস্ট্যান্ড যে এই স্বাগত জানানোর মাঝে কোনো দোষ নাই, বাট তিনি তার পিছনে আবার একটা লেজুর লাগিয়ে দিলেন যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার সাথে মানুষ হাঁপিয়ে উঠেছে, বা এই ধরনের একটা মন্তব্য, আমি স্পষ্ট আমার মনে নাই, বাট কথাটা এই ধরনেরই ছিল যে এই পুরাতন রাজনৈতিক বিষয়টার সাথে মানুষ খুব একটা ভালো লাগছে না মানুষের, তো এই জন্য এই তরুণরা রাজনৈতিক দল গড়ে উঠলে এটা সুন্দর হবে, এরকম একটা ব্যাপার। সো যেই সরকারের প্রধান উপদেষ্টা নতুন রাজনৈতিক দলকে এত বড় স্পেস দেয় যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ভালো না, এই দলটা ভালো বা এই দলটা ভালো হোক, সেই দল হঠাৎ করে যখন বলে ফেলে যে সরকার বা প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, ভেরি স্ট্রেঞ্জ, ভেরি ভেরি মিস্ট্রিয়াস। এবং এর পিছনে আমি কিছু কারণ খোঁজার চেষ্টাও করেছি। এতদিন তারা বলছিলেন যে সংস্কার, আগে বিচার সংস্কার, তারপরে নির্বাচন, এই ধরনের কথাবার্তা বলছিলেন। হাউ স্ট্রেঞ্জ যে একটা সরকার একটা দলের পক্ষে কাজ করছে, প্রশাসন একটা দলের পক্ষে কাজ করছে, সেই অবস্থায় সেই সরকারের সেই প্রশাসনের অধীনে বিচার, সেই প্রশাসনেরকেই রেখে নির্বাচন চাইবেন কিনা এনসিপি, দ্যাট উইল বি দেয়ার নেক্সট চ্যালেঞ্জ। আমি মনে করি এটা তাদের বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে সামনে, যে এই সরকারকেই যদি আবার থাকতে হয়, প্রশাসনকেই যদি থাকতে হয় নির্বাচনের জন্য, তখন এটা তাদের জন্য, তাদের রাজনৈতিক পথ চলার জন্য বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবং তাদের রাজনৈতিক পথ চলার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তারা কোনো বক্তব্য বুঝে শুনে চিন্তা ভাবনা করে দেন না। তারা এযাবৎকালে রাজনৈতিক দল গঠন হওয়ার আগে এবং পরে যতগুলো দাবি তুলেছেন, কোনো দাবি পূরণ হয় নাই, শুধু হুঙ্কার দিয়েছেন। তাদের সেই দাবির সাথে মানুষ কানেক্ট হয় নাই। তাদের আগে এই আন্দোলনের সময় তাদের সাথে যেভাবে মানুষ জুড়ে যেত, সেই ধরনের মানুষ এখন আর তাদের সাথে জুড়ছে না। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে তারা যখন শেখ হাসিনার পতনের আন্দোলন করেছে, তারা যখন আন্দোলন করেছে কোটার জন্য, তখন সেটা বিএনপির ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন, তখন সেটা জামাতের ছিল শেখ হাসিনার পতনের আন্দোলন, তখন সেটা গণসংহতি আন্দোলন, তখন সেটা এনডিএম, তখন সেটা বিজেপি, জাতীয় পার্টি বিজেপি, সবার ছিল এটা শেখ হাসিনার পতনের আন্দোলন। ডাক তোমরা দিয়েছ, কিন্তু জড়ো সবাই হয়েছে। বাট এখন বাস্তবতায় এসে এটা বুঝতে হবে যে ডাক দিলেই আর কাক আসে না। আসতে হলে আগে জনগণের সাথে যুক্ত হতে হবে। এবং একটা বিষয় এখানে নোট না করলেই নয়, এবং এই ঘটনাটা যখন ঘটেছে, নাহিদ ইসলাম এবং তাসনিম যারা দুইজন দাঁড়ানো ছিলেন, আমি দুইজনের চেহারায়, চোখে মুখে যথেষ্ট ক্লান্তি, অবসাদ এবং আমি কিছুটা এটা ভয় বা কিছুটা শঙ্কার ছাপ দেখতে পেয়েছি। এটা আমি চাই না যে আমাদের বিশেষ করে নাহিদের কথা, আমি তাসনিম যারাকে এই 24-এর অভ্যুত্থানের কোনো কিছুতে দেখি নাই, বাট আমি যেহেতু নিজে আন্দোলনে ছিলাম, আমি সব সময় নাহিদকে দেখেছি এবং 3 তারিখও আমি শহীদ মিনারে উপস্থিত ছিলাম। নাহিদের মুখে আমি এক দফার ঘোষণা শুনে এসেছি। সো এই নাহিদের এই সংখ্যাটা আমি দেখতে চাই না। আমি বারবার চাই যে আমাদের এই যোদ্ধারা
আমাদের অভ্যুত্থানের এই সম্মুখ যোদ্ধারা তারা সুন্দর একটা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠুক, তারা গণমানুষের দল হিসেবে গড়ে উঠুক, তাদের মানুষের কাছে যাক এবং তারা আসলে রাজনীতি করুক, আর তারা আসলে সংসদে আসুক। তাদের মতো ক্যালিবার সম্পন্ন ছেলে পেলে সংসদে আসা প্রয়োজন। প্রত্যেকেই আমার বয়সে ছোট, তারপরে আমি মনে করছি যে তারা আমাদের সম্মানিত ব্যক্তি, তারা তাদের সংসদে আসা প্রয়োজন। বাট সেটা অবশ্যই জনমানুষের ভোট নিয়ে বা সাপোর্ট নিয়ে আসতে হবে। বাট সংখ্যাটার আমি একটা কারণ খুঁজে পেয়েছি। সংখ্যাটা হচ্ছে হয়তোবা, আমি এটা আমার অ্যাজাম্পশন, আমি অনুসন্ধানী সাংবাদিক নয় যে আমি সত্য খুঁজে বের করে নিয়ে আসবো। আমার কাছে এটা মনে হয়েছে হয়তোবা নাহিদ ইসলামরা মনে করেছিলেন যে বিএনপি যেহেতু বড় একটা রাজনৈতিক দল এবং তার বাইরের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এগুলো সবাইকে নিয়ে একটা ঐক্য তৈরি করা যায় কিনা, এবং সেই ঐক্য তৈরির পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী, এই আশাটা হয়তো নাহিদ ইসলামদের ছিল এবং এই কমিটমেন্টটা হয়তো তারা টুকটাক কিছু জায়গায় পেয়েছিল না, আমার মনে হয়। এটা আমি বারবার বলছি, এটা অ্যাজাম্পশন। এবং সেই আগুনে পানি ঢেলে দিয়েছে ডক্টর শফিকুর রহমান এবং তাদের জামায়াত ইসলামের যে নায়েবে আমির জনাব তাহের, তাদের লন্ডনে যাওয়া এবং বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সাথে দেখা করা, এবং তারপরেই আসলে ডক্টর শফিকুর রহমানের যে কথা বলার, নির্বাচন চাওয়ার যে টোনটা একদম আমূলে পরিবর্তন হয়ে গেল। এবং এটা পরিষ্কারভাবেই বুঝিয়ে দিচ্ছে যে বিএনপি জামায়াতের যে ঐতিহাসিক জোট আমরা বহু বছর ধরে দেখে আসছি, তারা বিগত যতগুলো নির্বাচন করেছে একসাথে, সেই জোটের আবার পুনর্জাগরণের একটা সম্ভাবনা অনেকেই দেখতে পাচ্ছেন। সো এটা যদি হয়ে যায় তাহলে আসলে এই নাহিদ ইসলামরা পলিটিক্যালি বা ইন টার্মস অফ ইলেকটোরাল ফাইট তারা অনেকটাই অসহায় হয়ে পড়বে যদি তারা আলাদা একটা জায়গায় থেকে যায়। কারণ বিএনপি জামাত যদি এক জায়গায় চলে যায় সেক্ষেত্রে আমার মনে হয় না যে বাংলাদেশের আওয়ামী লীগ ব্যতীত আর অন্য কোনো দল আলাদাভাবে নির্বাচন করার সাহস করবে, এবং সেই ট্র্যাপে বা সেই ফাঁদে পড়ে আমার মনে হয় নাহিদ ইসলামরা একটু আশাহত হয়েছেন, এই জন্যই ভাট বকা শুরু করেছেন। এবং এই ভাট বকার বা ভুলভাল বলার ফলে আমি তাদের রাজনৈতিক দলের অপমৃত্যুর আরও একটি উপসর্গ দেখতে পাচ্ছি। ধন্যবাদ।